প্রিয় ছাত্রছাত্রী, সহজ স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা পঞ্চায়েতের বাংলা ক্লাসের জন্য পড়াশোনা করছি, আর আজকে ক্লাস নাম্বার 49। গতকাল আমরা পঞ্চায়েতের সিলেবাস, সম্ভাব্য সিলেবাস কি কি হতে পারে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটু ডেসক্রিপটিভ ক্লাসে যাব, যেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বাচ্য। আমরা বিভিন্ন এমসিকিউ করতে যাচ্ছি, তো এমসিকিউ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কখনো বাক্য পরিবর্তন, কখনো বাচ্য পরিবর্তন, কাকে কোন বাচ্যতে কিভাবে নিয়ে যেতে হবে। তো সেগুলো আমরা এমসিকিউ করে যতটা না বুঝতে পারছি, ডিটেল ক্লাস করলে আমাদের ধারণাগুলো অনেক বেশি স্বচ্ছ হবে। ঠিক আছে। আর একটা বিষয়, যে তোমরা অনেকে সাহিত্যের ইতিহাসের চাইছো যে সাহিত্যের ইতিহাস করিয়ে দিই, ডেফিনেটলি আমি করাবো, চিন্তা করো না। প্রত্যেকটা ক্লাস তোমরা প্রত্যেকে পাবে। ওকে, কারোর কোনো অসুবিধা হলে নিঃসন্দেহে কমেন্টস বক্সে কমেন্টস করো, করে রাখো, আমি ডেফিনেটলি দেখে তোমাদেরকে আনসার দেব। ওকে, চলো। আচ্ছা, আজকে আমাদের যে ক্লাস সেটা কিছুই নয়, সেটা হচ্ছে খুব ইজি। হ্যাঁ, বাচ্য, এটাকে পরিবর্তন করা মোস্ট ইজি। আচ্ছা, আগে আমরা পড়ি যে বাচ্যটা কাকে বলে, সেটা কি বস্তু। অ্যাকচুয়ালি ক্রিয়ার যে রূপ হয়, ক্রিয়ার কিভাবে রূপটা হয়, একটা বাক্যে আমরা কি দেখি, আমরা যখন কোনো কিছু পড়বো না, আমরা বইয়ের মতো করে যদি সংজ্ঞা পড়ি, তাহলে আমাদের কোনো দিন সেটা ভালো মতো ধারণাটা ক্লিয়ার হবে না। একটা বাক্যের মধ্যে আমরা অলওয়েজ দেখি ক্রিয়া, কর্ম, আর একটা জিনিস দেখি সেটা হলো কর্তা। এই তিনটে বিষয় থাকে। ওকে, এবার এই তিনটে বিষয়ের পরিবর্তনে যেভাবে রূপভেদ ঘটে, বা এক কথায় আমরা যদি বলি যে এই তিনটে বিষয়ের ক্ষেত্রে যদি পরিবর্তন ঘটে, মানে ক্রিয়াটা কখন কার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, ক্রিয়াটা যদি কর্তার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, ক্রিয়াটা কর্মের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, নাকি ক্রিয়াটা ক্রিয়ার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, সেইটা অনুযায়ী কিন্তু বাচ্য হয়। তাকেই আমরা বাচ্য পরিবর্তন বলি। ঠিক আছে। তাহলে এই তিনটে বিষয় যদি ক্রিয়ার ক্ষেত্রে ঘটে, তাহলে তাকে আমরা কিন্তু বাচ্য বলবো। অর্থাৎ বাক্যে কি হচ্ছে, ক্রিয়াপদের রূপ ভেদ হচ্ছে। তার অর্থ হলো বাচ্যর কি না, বাক্যে ক্রিয়াপদ ক্লাস তোমরা বুঝতে পারছো কিনা, এটা কিন্তু আমি সকলের থেকে জানতে চাই। সব ক্লাস, সেটা এমসিকিউ হতে পারে, সেটা ডেসক্রিপটিভ হতে পারে, ক্লাস তোমাদের কেমন লাগছে, যারা নতুন দেখছো আজকে। আর অবশ্যই তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় কোথাও কিছু খারাপ হচ্ছে, অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। কোনো আমি অলওয়েজ তোমাদের কাছ থেকে সবকিছু শুনতে রাজি আছি। বাক্যে ক্রিয়াপদের যে প্রাধান্য, অর্থাৎ রূপভেদ ঘটে, রূপভেদের যে প্রাধান্য প্রকাশ পায়, তাকে বাচ্য বলে। ওকে, এটা আমরা একদম জাস্ট একটা খুব পাতি একটা ধারণা, কনসেপ্ট, যেটা আমাদের ক্লিয়ার করতে গেলে এই বাক্যটা মনে রাখতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে হয় আমি বলেই দিলাম। তাহলে বাচ্যর ক্ষেত্রে তিনটে বিষয় প্রাধান্য পাবে, যেমন একটা বাক্যে থাকে কর্তা, ক্রিয়া আর কর্ম, এই তিনটি। ওকে, চলো এবার আমরা দেখব যে এই যে রূপভেদ যেটা বললাম, সেটাই ক্রিয়ার বাচ্য। চলো নেক্সট হচ্ছে যেটা বলার, সেটা হলো বাচ্যকে কয় ভাগে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়। আসছি আমরা সেই বিষয়ে। সেটা বলার আগে যেটা বলবো, যে তোমাদের ম্যাথসের যে অনলাইন ব্যাচ, একটা নতুন যে ব্যাচ শুরু হচ্ছে, খুবই স্বল্প মূল্যে তোমরা যাতে এফোর্ড করতে পারো, সেটা হচ্ছে তোমার অ্যাফোর্ডেবল, যে তোমাদের যে যে ফিজটা নেওয়া হচ্ছে 499, যেটা 3 মান্থসের একটা কোর্স, চ্যাপ্টার ওয়াইজ যেখানে ক্লাস করানো হচ্ছে। আর ম্যাথস সত্যি খুব গুরুত্বপূর্ণ, এই কারণেই অঙ্কের প্র্যাকটিসটাই হচ্ছে জরুরি। ঠিক আছে, আমরা যদি ম্যাথসের প্রপার ওয়েতে প্র্যাকটিস না করি, তাহলে আমরা কিন্তু ক্লাস করতে পারবো না। ওকে, জসিম স্যার করাচ্ছেন 8348817027, এই নাম্বারে তোমরা স্যারের সঙ্গে
ডিটেলস জানবার জন্য অবশ্যই কল করো, ঠিক আছে? চলো, নেক্সট হলো কর্তৃবাচ্য। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি যে বাচ্যকে কয় ভাগে ভাগ করা যায় আগে বলবো। আচ্ছা, বাচ্যকে আমরা জানি মোটামুটি ভাবে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা কর্তৃবাচ্য, একটা কর্মবাচ্য, একটা ভাববাচ্য। এবার এই তিনটে বাচ্য ছাড়াও আর একটা বাচ্য আমরা জানি, সেটা হলো কর্তৃকর্ম, কর্তৃকর্মবাচ্য, ঠিক আছে? তাহলে এটা হলো নাম্বার 4। বাদ বাকি তিনে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য, এই তিনটেই বেসিক। বাচ্যকে এই তিনটে ভাগে ভাগ করা যায়, 3 প্রকার। আর একটা থাকে যেটাকে আমরা কর্তৃকর্ম বা কর্মকর্তৃবাচ্য বলে থাকি, ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি মূলত, মানে এখানে কর্মটা কর্তার মতো আচরণ করে, বেসিক্যালি এটাকে আমরা বলে থাকি কর্মকর্তৃবাচ্য। কারণ এখানে কর্তাটা কি হয় না, তোমার কি বলে, কর্মের মতো আচরণ করে, কর্মটা কর্তার মতো আচরণ করে, ওকে? সেটা হলো কর্মকর্তৃবাচ্য। আচ্ছা, দেখো আমরা আসি আজকের ফার্স্ট যে টপিক, মানে ফার্স্ট যে ভাগ, শ্রেণী বিভাগ, সেটা হলো কর্তৃবাচ্য। যে বাক্যের মধ্যে কর্তাই হচ্ছে প্রধান, ঠিক আছে? এখানে কর্তা, যে বাক্যের মধ্যে কর্তা হচ্ছে প্রধান এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, মানে ক্রিয়াটা কে করছে, ক্রিয়া অলওয়েজ কর্তাকে অনুসরণ করে হয়, তাকে আমরা বলছি কর্তৃবাচ্য, ঠিক আছে? তোমাদের যে সংজ্ঞা আমি দিয়েছি সেখানেও তাই বলেছি। এক কথায় আমরা এটাই বলতে পারি, যেখানে কর্তা হলো প্রধান, একদমই ঠিক কথা, আর ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, ক্রিয়া কর্তাকে অনুসরণ করে প্রকাশিত হয়, ঠিক আছে? বা ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, সহজভাবে ভাবো, তাকে আমরা কর্তৃবাচ্য। কিভাবে বলবো? যেমন স্বামীজি উপদেশ দিলেন, এখানে দিলেনটা হলো কে দিলেন? স্বামীজি। তাহলে দেওয়াটা ক্রিয়াপদ কাকে উদ্দেশ্য করে হচ্ছে? সেটা হলো স্বামীজিকে, এখানে স্বামীজি প্রধান, স্বামীজি উপদেশ দিলেন। তারপর বলছে দেখো, বৃদ্ধেরা পাশা খেলছে, কারা খেলছে? বৃদ্ধেরা খেলছে, ঠিক আছে? বৃদ্ধেরা খেলছে, কারা খেলছে? বৃদ্ধেরা। তাই এখানে এটা হয়েছে কি? কর্তৃবাচ্য। তাই এখানে এটা কি হয়েছে? কর্তৃবাচ্য, ওকে? নেক্সট দেখো, আচ্ছা এরপরে হলো কর্মবাচ্য। কর্মবাচ্যটা কি হবে? কর্মবাচ্য হলো যে যেখানে কর্ম প্রধান এবং ক্রিয়াটা কর্ম অনুযায়ী হয়, যেখানে হচ্ছে কর্ম প্রধান আর যেখানে ক্রিয়া যেটা হচ্ছে কর্ম অনুযায়ী হয়, ঠিক আছে? কর্ম প্রধান আর ক্রিয়াটা কর্ম অনুযায়ী হয়, তাকে আমরা কি বলছি? যে কর্ম অনুযায়ী হচ্ছে, তাকে আমরা বলছি কর্মবাচ্য। যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাই তো? বাক্যটা এখানে গীতাঞ্জলি, তাহলে কি লিখেছেন রবীন্দ্রনাথ? গীতাঞ্জলি লিখেছেন। তাহলে এক্ষেত্রে যেটা করবে সেটা কর্মটাকে প্রথমে আনবে। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কর্তৃক লেখা হয়েছে, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কর্তৃক লেখা হয়েছে, এইটা। তাহলে এক্ষেত্রে কি করব? গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কর্তৃক, আগে কর্মপদ যেটা আছে সেটা আগে বের করবে। যেমন শিক্ষক ছাত্রটিকে প্রহার করলেন বা পুরস্কৃত করলেন, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে কর্মকে ছাত্রটি, ছাত্রটি শিক্ষক কর্তৃক পুরস্কৃত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে কর্মপদটা লিখব, তারপরে আমরা কি করব? তারপরে আমরা যেটা দ্বারা, দ্বারা শব্দটা ব্যবহার করব। আগে কর্তা লিখব, তারপর তার দ্বারা বা কর্তৃকটা উল্লেখ করব, ঠিক আছে? তারপর তার মূল রূপটা চেঞ্জ করব।
এইভাবে কর্মবাচ্য করবো। আগে কর্মপদ কোনটা বাক্যের মধ্যে সেটা আগে লিখবো, তারপর কর্তা, তারপর দ্বারা, তার দ্বারা হয়েছে কাজটা, এটা খেয়াল রাখবে। যেমন পিতা কর্তৃক পুত্র প্রহৃত হলো, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, পুত্র পিতা কর্তৃক প্রহৃত হলো। যদি কর্মবাচ্য হয় প্রপার ওয়েতে এটাই হবে, আগেরটা হবে না তা না, এটাও রাইট, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট হচ্ছে উত্তর হবে পুত্র পিতা কর্তৃক প্রহৃত হলো। নিয়ম এটাই হয়, কিন্তু তোমাদেরকে কনফিউজড করবার জন্য অনেক সময় চেঞ্জ হয় বিষয়টা, ঠিক আছে। যেমন সরমার ছবি আঁকা হয়েছে, এখানে সরমা, তাহলে ছবি সরমা কর্তৃক আঁকা হয়েছে, এইভাবে। ওকে, এবার হলো কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যটা খুব সহজ, আমি আগেই বলেছি যে আমরা জানতাম যে কারক পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে যখন কোনো বাক্যের মধ্যে কর্ম কর্তার মতো আচরণ করে, এখানে কর্তা আলাদা করে থাকে না, কর্মপদ যেটা সেটা কর্তার মতো আলোচনা তোমার কি বলে সেটাই তোমার কি বলে বাক্যের মধ্যে প্রধান হয়ে ওঠে, ঠিক আছে, মানে আচরণ করে। কর্মটা আগে কর্মটা খুঁজবে, যেমন শাক বাজে, যেমন বাঁশি বাজে, ঘন্টা বাজে, তাহলে এগুলো তো কি, দেখো বাঁশি, এটা তো কি দিয়ে প্রশ্ন, এটা কি আর কোনো কর্তা? কিন্তু এখানে বাঁশিটাই কি হচ্ছে, কর্মটাই, এখানে আলাদা করে কোনো কর্তা নেই, এই পদের মধ্যে কর্তা নেই, কর্মটাই প্রধান, কর্মই প্রধান, সে কর্তার মতো আচরণ করছে, তাহলে তাকে আমরা বলবো কর্মকর্তৃবাচ্য। তাহলে আমরা কর্তৃবাচ্য পড়লাম, কর্মবাচ্য পড়লাম, কর্মকর্তৃবাচ্য পড়লাম। নেক্সট ওয়ান দেখবো, দেখো ভাববাচ্য। ভাবটা কি, অর্থাৎ ক্রিয়া প্রাধান্য পাচ্ছে, ভাব, এখানে ভাবটা প্রাধান্য পাচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন, এটা সরাসরি বলছি, আপনি কোথায় যাচ্ছেন, কর্তৃবাচ্য। আমি যদি এটাকে ঘুরিয়ে বলি, আপনার কোথায় যাওয়া হচ্ছে, আপনার কোথায় যাওয়া হচ্ছে, তাহলে সেটা হবে ভাববাচ্য। তোমার কি করা হচ্ছে, তুমি কি করো, এখানে কর্তা প্রাধান্য পাচ্ছে না, তোমার কি করা হচ্ছে সেইটা প্রাধান্য পাচ্ছে। ওকে, এইভাবে দেখো কতগুলো আমি তোমাদেরকে দৃষ্টান্ত দিয়েছি। যেমন শাক বাজে, শাক বাজায়, মানে এখানে কর্তৃবাচ্যে কেউ শাক বাজায়, অর্থাৎ কেউটা কিন্তু এখানে উচ্চ আছে, উজ্জ, এটা বুঝে নিতে হবে। যেমন তুমি থাকবে, এটা ভাববাচ্যে হচ্ছে তোমার থাকা হবে। আরেকটা বিষয়, ভাববাচ্যে অলওয়েজ এই যে হকারান্ত থাকবে, ভাববাচ্যে হকারান্ত হবে, ভাববাচ্যে হকারান্ত থাকবে, ঠিক আছে। যেমন আপনি কবে আসবেন, এটাকে যদি আমি ভাববাচ্যে নিয়ে যাই, আপনার কবে আসা হবে, দেখো সব জায়গায় দেখো হ। দারোগা চোর ধরিল, দারোগা কর্তৃক চোর ধৃত হইল, এই যে হ। ওকে, মরতে একদিন তো হবেই, তাহলে এটা কি হবে, কর্তৃবাচ্য, মানে কর্তা প্রধান, তাহলে সকলেই একদিন মরবে, সকলেই, এটা কিন্তু উচ্চ, এটা বুঝে নিতে হবে। আমার সঙ্গে এসো, আমার সঙ্গে আসা হোক, এটা ভাববাচ্য। তাহলে এখানে তোমাদের অনেকগুলো আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, সেগুলো তোমরা বোঝো, এবং আমরা এরপর আরো আরো অনেক প্র্যাকটিস করব অবশ্যই। নেক্সট দিনকে আবার আমরা এমসিকিউ করব, তো এমসিকিউ গুলো যাতে করতে তোমাদের সহজ লাগে সেই জন্যই এই ওয়ার্ডগুলো এইভাবে করে দেওয়া, ঠিক আছে। ওকে, তুমি যেতে পারবে না, ভাববাচ্য, তোমার যাওয়া হবে না, একটা ভাব প্রাধান্য পাচ্ছে, দেখো তোমার যাওয়া হবে না, এই যে হকারান্ত আছে, এইভাবে উত্তরটা করবে। গুন্ডারা হঠাৎ লোকটাকে আক্রমণ করলো, এটা গুন্ডারা, কারা করলো, গুন্ডারা, এটা কিন্তু কর্তৃবাচ্যে আছে। এটাকে যদি আমি কর্মবাচ্যে নিয়ে যাই, তাহলে কাকে করলো, লোকটাকে, তাহলে কর্মটা আগে হবে, তাহলে লোকটা গুন্ডাদের কর্তৃক আক্রান্ত হলো, বা গুন্ডাদের দ্বারা লোকটা আক্রান্ত হলো, এটা হবে। বা যেটা বললাম আগে কর্মটাকে নিয়ে এসো, ওটা পারফেক্ট, যে লোকটা গুন্ডাদের কর্তৃক আক্রান্ত হলো। সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না, এটা হচ্ছে কি করে না, কাজ, তাহলে সভ্য সমাজ কর্তৃক এ কাজ অনুমোদিত হয় না,
রূপটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো কর্মবাচ্য, রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে সব। আর অলওয়েজ কর্মবাচ্যের ক্ষেত্রে একটা কর্তৃক বা দ্বারা বসবে। কর্মবাচ্যে কি হয়? কর্তৃক বা দ্বারা বসবে, ঠিক আছে? এটা খেয়াল দেবে। আচ্ছা, আগের দিন আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, দেখো হোমওয়ার্কে ছিল, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ইংরাজি, ওলন্দাজ, জাপানি আর ফরাসি। আচ্ছা, রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ, ঠিক আছে? এর উত্তর কিন্তু ফরাসি হবে। তাহলে 14 এর আনসার যেটা আগের দিনকে ছিল সেটা ডি উত্তর হবে। আমি এইগুলো নিয়ে আরো আলোচনা করব, শব্দ ভান্ডার নিয়ে, ক্লাসটা এখনো শেষ হয়নি, আলোচনা করব। চলো নেক্সট, কাহারও মুহূর্ত বিলম্ব সয় না। দেখো এটা তোমরা নিজেরা বলো, এটি কোন বাচ্চের উদাহরণ? কাহারও মুহূর্ত বিলম্ব সয় না, কাহারও মুহূর্ত বিলম্ব সয় না, এটা কোন বাচ্চ? কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে কেউ নেই তাই এটা কর্তা হবে না, কর্তৃবাচ্য কোনোদিনই হবে না। দ্বারা বা দিয়ে এই বিষয়টাও নেই তাই কর্মবাচ্যও হবে না। কর্মকর্তৃ তো হবেই না, কারণ এখানে কোনো কর্তা মানে কর্ম কোনো কর্তার মতো আচরণ করছে না। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ভাববাচ্য। 15 আনসার হলো সি, ভাববাচ্য। কাহারও মুহূর্ত বিলম্ব সয় না, কেউ এক মুহূর্ত বিলম্ব করে না। এটা হলো তোমার কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য হতো। যদি এটা ভাববাচ্য হয় তাহলে কাহারও মুহূর্ত বিলম্ব সয় না। ওকে, চলো এর পরের দিন দুটো কোয়েশ্চেন দিয়েছি, একটা হলো গড্ডালিকা প্রবাহ, যেটাকে গড্ডলিকা প্রবাহ, এই একটা বাগধারা লিখিয়েছিলাম তোমাদেরকে। নির্বোধ, মূর্খ, তুমুল কাণ্ড নাকি অন্ধ অনুকরণ, এটা তোমরা বলবে। আর আরেকটা দিয়েছি যেটা হচ্ছে জড় শব্দের বিপরীত শব্দ কি, এগুলো আমরা এক এক করে আলোচনা করব, এখনো অনেক কিছু আলোচনা করা বাকি আছে। জড় শব্দের বিপরীত শব্দ কি? চেতন, জাগ্রত, জানা, ঘুমন্ত। চলো আজ তাহলে এই অবধি থাক, নেক্সট ক্লাসে আবার আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সকলকে থ্যাংক ইউ। আর অবশ্যই যদি ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী আরো সমস্ত এমসিকিউ দেখার জন্য, প্র্যাকটিস সেট দেখার জন্য। ওকে, চলো টাটা, আজকের মতো গুড নাইট।